গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই ধোসা ব্যাটারটা ফার্মেন্টেশন হয়ে গেছে, তো এটা এবার ফ্রিজে রেখে দেব, না হলে এটা টক হয়ে যাবে। এখন গরম অনেক, তো আজ দুপুরে অনেকগুলো কাজ আছে। তার মধ্যে একটা মাছের ঝোল যেটা হবে, সেটার মাছগুলো ভেজে নিলাম, ওটাতে আলু দেবো, আলুটাও ভেজে নিলাম। এটা একদম সিম্পল একটা মাছের ঝোল বানিয়ে নিয়েছি, একটু বেশি করেই করেছি, আরেকদিন হয়ে যাবে সেই জন্যে। আজ একটা শর্টস বানিয়েছিলাম থালি সাজানোর ওপরে, সেই জন্যে এত পরিপাটি করে করা। এই যে আলু ভাজা, ঝুরি আলু ভাজার ইতি কথা বলছি। আর করেছিলাম পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে মাশরুমটা একদম ভাজা ভাজা করেছিলাম। মাছ ভাজা, আম দিয়ে মুসুরের ডাল আর মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে, সেটা তো দেখলে। আর গন্ধরাজ লেবু আর লঙ্কা আর দই, এই ছিল আজ খাওয়া দাওয়া। জানো তো, আজ কিচ্ছু ভিডিও করতে পারিনি। আমি কনসিয়াসলি ভিডিও করিনি, দেখলাম ভিডিও করলে আমার কোনো কাজ হবে না। এই আলুর চিপসটা সকালবেলাতেই, একদম ভোরবেলাতেই আমি কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে, আমার মা যে আমায় অনেকগুলো আলু দিয়েছে, চন্দ্রমুখী আলু ওখানে হয়েছে ওদের, তো সেগুলো এবারে ধীরে ধীরে পচে যাচ্ছে। আমরা তাও তো এত আলু আমরা জীবনেও খাইনি যত আলু আমি এই কয়েক মাসে খেলাম। তো সেটার ভাবলাম যে চিপস বানিয়ে রেখে দিই। চিপস তো খুব ভালো হলো, এটা পরে ইউজও করা যাবে। আমার 32 বছরের পুরনো গ্যাস স্টোভ, একটাতে যদি সকাল থেকে আলু ভাজি, তাহলে আরেকটাই মোটে বার্নার বাকি থাকলো, তাহলে আমার রান্নাটা করাটা কতটা ডিফিকাল্ট হয়ে যায়। আসলে আমাদের আগে একটা হিটার ছিল, সেটাতে দুটো বার্নার ছিল, প্লাস এই দুটো বার্নারওয়ালা গ্যাস স্টোভটা, তো কোনো অসুবিধেই হতো না। কিন্তু এখন তো আর হিটার নেই, এখন শুধু এই গ্যাস স্টোভটা। আর আমার পুরনো জিনিসের উপরে এত মায়া, আমি কিছুতেই মানে এটা এত বেস্ট কন্ডিশনে আছে যে মনে হয় কি করব। আমার হাজব্যান্ড তো আজ থেকে 10 বছর আগে বলেছে এটা চেঞ্জ করো, কিন্তু আমার হয় না, আমি চেঞ্জই করতে পারি না। আমার মনে এটা এত সুন্দর তো চলছে, কিন্তু এখন তো মনে হচ্ছে চেঞ্জ করতেই হবে। কেন না, আমার নাম্বারও বার্নার বেশি চাই, না হলে রান্না করা খুব মুশকিল। দুজনের রান্না এমনি হয়ে যায়, একটা কিছু এক্সট্রা করলেই তখন অসুবিধে হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেম। প্র্যাকটিক্যালি যতক্ষণ না অসুবিধাটা ফিল করা যাচ্ছে ততক্ষণ বোঝা যাবে না। এতদিন তো এগুলো কিছু বুঝিনি না। 9:30 বেজে গেছে, আর আমার এবার রান্নাটা করে নেওয়া উচিত। খাবারটা বানানো, রান্না তো সেরকম কিছু নেই। আজ দোসা বানাবো, আবার ওই যে দোসা ইডলির ব্যাটার বানানো হয়ে গেছে। বললাম না যে একটু সাম্বার বেঁচে ছিল আমার, একটু আলুর ওটা বেঁচে আছে, চাটনি শেষ হয়ে গেছে, তো ওটাই। আর এই হচ্ছে বাড়ির অবস্থা। এরা এই যে কাজটা করে দিয়ে গেছে, এটার পুরো ব্যাপারটা কি হলো, কতটা কি পড়লো না পড়লো, ওটা আমার একটু জানতে লাগবে, তারপরে আমি বলবো তোমাদের। এক্স্যাক্টলি তো সবটা মনে নেই, একবার দেখিয়ে দিচ্ছি ভেতরটা। এই যে খুবই সিম্পল, কোনো স্পেশাল কিছু নেই। এই যে এখানে এই হুকগুলো এক্সট্রা করে বসা করিয়েছি। এই হুকগুলোতে একটু ব্যাগ ট্যাগ রাখতে, একটু প্লাস্টিক আমাদের যেমন ক্যারি ব্যাগগুলো রাখতে সুবিধে। এই যে এখানে এই যে এটা ড্রয়ারগুলো, এখানে এই ড্রয়ারগুলো আছে, এরকম 3টে ড্রয়ার। এটাই হয়ে গেল, আর এইদিকে আরেকটা এক্সট্রা আছে, খুব বন্ধ করা আছে। এই লকটা খুলতে একটু অসুবিধা হলো, কেন বুঝলাম না। দেখি, হ্যাঁ এটা একটু টাইট আছে, এটা টাইট আছে, এটা ঠিক আছে। এই দেখো, এই সব ঝঞ্ঝাট চলতেই থাকবে। দুটো আমার এক্সট্রা আলমিরা যেগুলো ছিল, সেগুলো এখানে এইভাবে রাখা হয়েছে। এটা কিছু একটা বন্দোবস্ত করতে হবে, কি বন্দোবস্ত হবে আমি এখনো ঠিক বলতে পারছি না, বাট আই উইল ডু সামথিং। এই জিনিসগুলো এইদিকে করা আছে, এখন এগুলো সব রং টং কিছুই হয়নি, এগুলো সব কালার টালার হবে। এগুলো যেটা ভেতর দিকে খুলতো, এটা এখন বাইরের দিকে খুলছে আর কি। তো এটা তো ইয়ে করতে হবে,
এটাও করানো হলো, জাস্ট এখন করানো হলো এটাও। এই যে ফ্রিজটা, এটা অনেক পুরনো ফ্রিজ, মানে প্রায় যত বছরের আমার বাড়ি তত বছরেরই ফ্রিজ এটা। কেন কি যে কদিনের জন্য এখানে থাক না কেন, ফ্রিজ, গ্যাস এগুলো তো সবসময় দরকারই পড়তো না। তো এটা একদম পারফেক্ট কন্ডিশনে আছে, বন্ধ করে দিয়ে চলে যাই, আবার এসে নিয়ে যখনই খুলেছি এটা যেমন চলার ঠিক চলছে, কোনোদিন আমাদেরকে মেকানিকেও ডাকতে হয়নি এটার জন্যে। যে পুরনো জিনিসগুলো ছিলই এরকম ভালো, এই জন্য আমার বাড়িতে তো জায়গাই হতে চায় না। এই ফ্রিজটাতে আমি ননভেজ সব কিছু রাখি, এটো মানে যেটা টেবিল থেকে তুলে রাখা হচ্ছে সেইগুলো। বড় ফ্রিজটাতে আমি ওইসব কিছু রাখিই না। তো বলো এইটুকু ফ্ল্যাটে কি আর এত লাক্সারি চলে? এক এক সময় মনে হয় 10টা হাত হলে কিন্তু বেশ ভালোই হতো। ওপরের দুটো হাত দিয়ে এইভাবে ক্যামেরা ধরা হতো, নিচের হাতগুলো দিয়ে রান্না করা হতো, তাহলে আমার এই ছবি তোলার সমস্যাটা অন্তত পক্ষে মিটতো আর কি। আর মাথাও রাবণের মতো 10টা হলে ভালো হতো, 10টা মাথাতে 10 রকমের চিন্তা করা যেত। এটাই একটা মাথার উপরে অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে। ধোসা বানাবো, তো পুরো ব্যাটারটা তো দরকার পড়বে না, কিছুটা নিয়ে ওটার মধ্যে নুন দিয়ে জল দিয়ে যেমন ব্যাটার বানানো সেরকম বানিয়ে নেব। বাকিটা কিন্তু ফ্রিজে সঙ্গে সঙ্গেই রেখে দিই, ভীষণ গরম তো, না হলে খারাপ হয়ে যাবে। বাড়ির অবস্থাটা যেরকম দেখছো, এটা কি করে যে ঠিক হবে এটাই আমি এখনো বুঝে উঠতে পারছি না। তার কারণ কি জানো তো, কাউকে ভরসা করে কাজটা শুরুই করতে পারছি না। ওই ছোট ছোট করে টুকরো টুকরো করে কাজটা করছি ঠিকই, কিন্তু ওভারঅল যে কাউকে দিয়ে কাজটা করব সেটা করেই উঠতে পারছি না। ধোসা বানাবার সময় সব থেকে বড় যেটা টিপস হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকবার তাওয়াটা ভেজা কাপড় দিয়ে কিংবা একটা পেঁয়াজের টুকরো দিয়ে কিংবা একটা আলুর টুকরো দিয়ে কিংবা একটা বেগুনের টুকরো দিয়ে ভালো করে ওটা মুছে নিতে হবে প্রত্যেকবার। কিন্তু বেস্ট হচ্ছে ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়া। কে কে আছো যারা যে কোনো রেস্টুরেন্টে গিয়েই আগে জিজ্ঞেস করো ধোসা পাওয়া যায় কিনা? দ্যাট ইজ দ্য আলটিমেট কমফর্ট ফুড ফর ইন্ডিয়ান্স। একদিন বাটার আর একদিন ঘি দিয়ে ধোসা বানিয়ে দেখব। আমাকে দেখো, ধোসাগুলো দেখো। রান্নাটা এই জন্য এতটা কঠিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, না এই গরমের জন্যে। এবার আমরা খাবারটা খেয়ে নিই, আর আজকের মতো এখানেই বিদায় নেব। যদি আমার ব্লগিং তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করে বলো যেটা ভালো লাগছে বা যেটা ভালো লাগছে না। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।